চরে চরে মহিলারা বা আমাদের যে চর এলাকার পশুপালন বা গবাদি পশুপালন ওটার দিকে বেশি উদ্যোগী হচ্ছে। তো এখন আমার তো দেখার সুযোগ হয়নি যে কিন্তু ডাটা আসবে এটা, তবে আশা করছি যে ওদিকে বাড়বে আর কি। এবং মহিলারাই কিন্তু আমরা কিন্তু এখনো ঘোষণা দিচ্ছি না যে আমরা প্রাণী সম্পদ একটা বড় কর্মসূচি আমরা ঢাকায় করে দেখাবো যে আমরা কত অগ্রগতি হয়েছে। আসলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আমি প্রথম ভেবেছিলাম যে খুব কঠিন একটা জায়গা হবে, কারণ অনেক কিছু তো টেকনিক্যাল, এটা মানে আমাকে তো মৎস্যের ব্যাপারটা বুঝতে হবে। প্রাণী সম্পদ এটা তো যত সহজে আমরা মাছ মাংস বলি, যেটা আমাদের পাতে পাই, সেই জিনিসটা যে কিভাবে আসে এবং সেটার পিছনে অনেক বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার আছে, মানে আমাকে বৈজ্ঞানিকভাবে বুঝতে হয়, হ্যাঁ, যে কেন হচ্ছে না। এটার সাথে মৌসুমের সম্পর্ক আছে, এটার সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে, এটার সাথে আন্তর্জাতিক বাজারের সম্পর্ক আছে। তো এত সব ব্যাপারগুলো আমি গত 1 বছরে সত্যি কথা বলতে গিয়ে একটা ছাত্রীর মতো করে বোঝার চেষ্টা করছি। একটা মানে স্কুলে পড়লে যেমন করে বুঝতে হয়, আমি এরকম করে বোঝার চেষ্টা করছি। হয়তোবা সেটা একটা ভালো মেথোডোলজি ছিল, মানে আমি বুঝতে চেষ্টা করে যেখানে বুঝেছি সেখানে নিশ্চিত হয়ে আমি পরিবর্তন আনার চেষ্টা করেছি আর কি। মানে আমি যেহেতু সমস্যাটাকে গভীরে যাওয়ার চেষ্টা করছি এবং সেটাতে আমি পরিবর্তন আনার চেষ্টা করেছি। আরেকটা কাজ আমি যেটা করেছি, আপনারা নিজেরাও দেখেছেন, সেটা হলো যে আমি বিভিন্ন জায়গায় গেছি। সরাসরি যদি আমি না যাই তাহলে, এবং ওখানে যারা মাঠ পর্যায়ে আছেন তাদের কথা না শুনে, মাঠ পর্যায়ে দুরকম মানুষের সাথে কথা। একটা হলো খামারিরা যারা গরু ছাগল পালেন কিংবা মাছ ধরেন, মাছ আহরণকারীরা। যেমন একটা নতুন জিনিস মানে একদম ক্লিয়ারলি বুঝলাম যে আমরা মাছ ধরা এবং উৎপাদন দুটো কিন্তু দুই জিনিস, বুঝছেন? আমরা আহরণটাকেও অনেক সময় উৎপাদন বলে ফেলি। আসলে আহরণটা আহরণ, এবং আহরণটাকে রক্ষা করার একটা বিশাল দায়িত্ব আমাদের আছে। তো এখন যেটা হলো যে মাছ ধরা, আহরণ করা, মাছ চাষ করা, এগুলোর সাথে যে অনেকগুলো সেক্টর জড়িত, সেটা বুঝে যেটা করতে পেরেছে, সবগুলো করতে পেরেছে বলবো না, মানে করার প্রক্রিয়ার মধ্যে আছে। তার মধ্যে একটা হলো যে আমরা প্রাধান্য দিচ্ছি যে যেমন উৎপাদন বাড়াতে হবে, আহরণ বাড়াতে হবে, একই পাশাপাশি যারা জীবন জীবিকার কারণে এই কাজের সাথে যুক্ত তাদের অবস্থাও উন্নত করতে হবে। তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে। একটা হলো যেমন গবাদি পশুর ক্ষেত্রে যদি বলেন, যখন খামারি বলি, একটা পোলট্রি ইন্ডাস্ট্রি যদি বলি, তার বিদ্যুতের ব্যাপার দরকার হয়। মৎস্য খামারিদেরকেও বিদ্যুৎ লাগে, এবং এই যে মানে আছে, তখন দেখা যায় যে ওদের যে রেটে বিদ্যুতের বিল দিতে হয় সেটা বাণিজ্যিক রেটে দিতে হয়। আর কৃষিতে আমাদেরকে মানে তার সাথে অনেক কম, অর্ধেকেরও কম। তো আমরা কিন্তু প্রথম থেকে ওটা করতে করতে এই পর্যন্ত এসে এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আছে, তারা একটা শুনানি করে আমাদেরকে কৃষি খাতে দেবে। আমি যেহেতু আপনাদেরকে পেয়েছি, একটা কথা একটু পরিষ্কার বলতে চাই, এটা খুব জরুরি। সেটা হলো যে কোনো কারণে হোক মৎস্য এবং প্রাণী সম্পদকে কৃষির অধীনে একটা উপখাত হিসেবে দেখা হয়, অথচ এটার কাজের ব্যাপকতা কিন্তু কৃষির চাইতে কোনো অংশে কম না। এখন উপখাত করার কারণে আমরা ধরেন, আপনি যদি মানে আমাদের প্ল্যানিং এর ডকুমেন্টগুলো দেখেন, বাজেটের ডকুমেন্টগুলো দেখবেন, ওটাতে দেখবেন যে কৃষি লেখা, তারপরে আছে মৎস্য প্রাণী সম্পদ। এবং অন্যদিকে কৃষি যে সাবসিডিগুলো পায়, ভর্তুকিগুলো পায়, সেটা আবার আমাদেরকে দেওয়া হয় না। যদি কৃষিরই উপখাত হই আমরা, তাহলে কেন আমরা সেই ভর্তুকিটা পাবো না? একটা কৃষক যে কারণে সেচের জন্য বিদ্যুতের ভর্তুকি পাবে, অথচ আমার খামারি সেটা পাবে না। তো আমরা এটাও
মানে ধরেন সংস্কারের কথা যখন বলছি, বৈষম্য মানে বিলোপ করতে চাচ্ছি, তখন এখানে একটা বড় ধরনের বৈষম্য রয়ে গেছে এবং ভুক্তভোগী কিন্তু একদম সাধারণ খামারিরা। তো সেটা আমরা কিন্তু কথা বলছি এবং এই কারণে একটা ঋণের ক্ষেত্রে আপনি দেখেন যে ওরা কিন্তু সহজে কোথাও ঋণ পায় না, পুরাটা দাদনের উপর চলে। আপনি ইলিশের যে জেলেদের কথা বলতেছেন, জেলেদের কথা বলছি, এমনকি যারা গবাদি পশু করে কিছু মানে ঋণের ব্যাপার গেলে, তবে ওরা জেলেদের মতো ওরকম বাধা পড়ে না। কিন্তু ইয়েরা আছে, কিন্তু মহিষ পালন যারা করে বা অন্যরাও করে, যারা একটু বিগার স্কেলে যায়, তারা কিন্তু ঋণের সুবিধা না পাওয়ার কারণে এমন কিছু লোকের কাছ থেকে টাকা নিতে হয় যেখানে অনেক উচ্চ হারে সুদ দিতে হয়। তো এখন দেখেন ইলিশের দাম যে আমি কমাবো বলছি, যে জেলে মাছ ধরতে যাচ্ছে সে দাদনের টাকা নিয়ে মাছ ধরতে গেল, ফিরে এসে ওকে কিন্তু টাকাটা দিতে হলো এবং ইলিশের দামটা আপনি যে দামে কিনছেন বা আমরা যে দামে কিনছি সেটা কিন্তু মেলে না। হ্যাঁ, ও বেচারা যে দামে ওর কাছে বিক্রি করছে এবং ও এসে আবার বাজারে যেগুলো, এইখানে একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে যে আপনারা সেই সুযোগটা তৈরি করে দেন। আপনারা মানে ফিনান্সিং, আমি যদি বলি অর্থায়নটা কোথেকে করবে? এখন দেখেন দাদন যারা দেয় তাদের বিরুদ্ধেও আমরা বললে ওরা কিন্তু সবসময় করবে না, এই জন্যে যে ওরাও যদি না থাকে এরা কোথাও থেকেও টাকা পাবে। সরকার তো সেখানে এগিয়ে আসতে হবে। আমরা সেটার জন্য বিকল্প কি পদ্ধতিতে ঋণের সুযোগ তৈরি করা যায় সেটাও একটু দেখছি। আশা করি যে একটা সমাধান পাবো খুব শীঘ্রই। এবার বিএফআরআই এর কাছ থেকে আমরা যে তথ্য পেলাম, সেখানে দেখা গেছে যে বেশ মানে সময় মতো বৃষ্টি হয়নি। আবার বৃষ্টি না হলে কিন্তু ডিম ছাড়ার ব্যাপারটা যে থাকে সেটাই হয়নি। তারপর এবার বেশ কয়েকবার সিগন্যাল ছিল। হ্যাঁ, সিগন্যালটা হওয়ার কারণে যখন নাকি আবার ওই যে আমাদের 58 দিনের যে ব্যান্ড পিরিয়ডটা গেল, সেটাতে তখন দেখা গেল যে যেতে পারছে না, মাছ ধরতে যেতে পারছে না, মানে জেলেরা, কারণ ওরা এই আবহাওয়াটা খুব খারাপ ছিল। তারপর নাব্যতা নদী, এখানে ইলিশ তো মাইগ্রেটরি মাছ, গেলে আসতে হয়, তারপর করতে হয়। তো দেখা গেল যে ও ফিরবে যে নদীতে, যে আবার আসবে সমুদ্র থেকে, সে নদীতে আসতে গিয়ে অনেক ডুবো চর ছিল, বুঝছেন? তো সেটার জন্য ও পারেনি সময় মতো আসতে। এই জন্য আপনি অনেক সময় দেখবেন পত্রিকা উঠছে মেঘনায় নদীতে গিয়েও জেলেরা মাছ পায়নি, বুঝছেন? প্লাস হলো যে এমনিতে আমাদের মৎস্য অধিদপ্তরের যে তথ্য, সেটাতে দেখা গেছে মাসওয়ারি ওরা একটা তথ্য দিয়েছে, আমি ওটা পেলে আপনাদেরকে ফরওয়ার্ড করব। সেটা হলো যে এবার প্রায় মানে জুলাই মাসে 47% কম পাওয়া গেছে আগের তুলনায়। তো সেদিক থেকে আমি বলবো যে ওরকম বাড়েনি। তবে মানে ভালো খবরও আছে এই অর্থে যে আমরা যখন বলি না যে জাটকা নিধনের যে জাটকা সপ্তাহ, যে জাটকা ধরা যাবে না, তো আমরা মনে করি যে ওই জাটকার ওই সপ্তাহটা পার হয়ে গেলে বা ওই সময়টা পার হয়ে গেলে নেক্সট যে ইলিশটা আসবে ওটাই মানে সেই সাইজের ইলিশ। আসলে ওটা না, ওটা পাবো আমি আগামী বছর, আগামী বছর পাবো, আমি এই বছর পাবো না। তো কাজে আমি যখন এপ্রিল মাসে করলাম, সবাই আশা করছে যে এত কিছু করছে, এখন তো জুন মাসে এসে গেছে, এখন পাওয়ার কথা। তো কাজে তার মানে আগের যে ক্ষতিগুলো হয়ে গেছে জাটকার মানে পুরো রক্ষা করা যায়নি, সেটা। আরো বড় কারণ আছে কতগুলো, হলো যে অনেকে জাল ব্যবহার করছেন, যেমন কারেন্ট জাল, তারপর যে বলে চায়না দুয়ারি, এবং এখনো আপনি দেখবেন যে নদীতে ওই চায়না দুয়ারি আছে। এবং কারেন্ট জাল ব্যবহার করার কারণে, অসময়ে ব্যবহার করার কারণে, ধরেন এখন যেই আমার টার্গেট ফিশ একটা থাকে, তো সেটার জন্য জালের তো একটা মেশ সাইজ থাকে, সেটা না করে এমন একটা সাইজ তারা নেয় যে অন্য সব ধরনের মাছের প্রজাতি এর মধ্যে ধরা পড়ে। তার মধ্যে ওরা করে কি, যেটা তারা বিক্রি করবে শুধু সেটুকু নিয়ে বাকিগুলো ফেলে দেয়।
অর্থাৎ আমার জলজ একটা একটা জৈব বৈচিত্র্য একটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। প্লাস হলো এগুলো এখন জানলাম আর কি এগুলো ইয়েতে। তারপর হলো যে উপকূলীয় অঞ্চলে ওখানে যে ট্রলারগুলো যায়, ট্রলারগুলোতে করছে কি একটা বলে ট্রল ডোর, ওটা এমনভাবে লাগানো থাকে যে ওটা অনেকটা সেচে এরকম করে টেনে নিয়ে আসে, বুঝছেন? তো ওই আনতে গিয়ে ওরা করে কি সব কিছু ধ্বংস করে দেয়, মানে চিংড়ি টিংড়ি কিচ্ছু থাকে না। এখন মইয়ের মতো সিস্টেমটা, তো এখন শোনা যাচ্ছে যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ট্রলার, আমাদের মোট ইন্ডাস্ট্রিয়াল ট্রলার বোধহয় 237টা আছে, তার মধ্যে 70টার মধ্যে সোনার নামক একটা যন্ত্র আছে, যেটা শব্দের মাধ্যমে মাছ কোথায় আছে, ধরেন 440 মিটারের পরে ওরা যখন যায় তখন তো ওরা ঠিক জানে না যে কোথায় আছে। এখন ওদেরও যুক্তি আছে, ওরা বলে যে আমরা এত ডিজেল খরচ করে যাব, দিনে 1 কোটি টাকা তাদের খরচ হয় একটা অভিযানে গেলে, তাই যদি যাই মাছ না পাই তাহলে কি করব। তো সেজন্য ওরা ওই মেশিনটা বসিয়ে শব্দের মাধ্যমে ওরা টের পায় যে এই জায়গায় আছে, বুঝছেন? তখন সেখানে ধরে। তো এটা আছে 70টা। কিন্তু যেটা জানা গেল যে এই সোনারের মাধ্যমেও ওরা যেটা ধরা দরকার সেটা না ধরে সবই ধরে নিয়ে আসে। তার মানে ওভার ফিশিং বলে একটা জিনিস হচ্ছে, ইলিগাল হচ্ছে, আনরেগুলেটেড হচ্ছে এবং ওভার ফিশিং হচ্ছে। এবং ইলিগালটা কিন্তু আমাদের দেশে অন্যান্য দেশের জেলেরা ঢুকে যাচ্ছে, বুঝছেন? তো ওরা ইলিগালি করছে, আমাদের দেশের জেলেরা আবার কিছুটা ক্রস করে যাচ্ছে। তারপর আনরেগুলেটেড, এটা ওরা যখন যায়, এখনো আমাদের ওই ডিভাইসগুলো এই ট্রলারগুলোতে দেওয়া হয় নাই। আবার অনেকে করে কি, যাদেরকে এআইএস সিস্টেমটা দিচ্ছে ওরা বলে ওটা অফ করে যায়, আর ট্রেস করা যায় না। মানে আমাদের এগুলো রেগুলেশনে আনতে গেলে অনেক, মানে আমি বলছি যে এত জটিল একটা সিস্টেম, সেজন্য যে উৎপাদনটা আমরা বাড়ছে বলতে পারছি না, বুঝছেন? আমি আশা করব যে এই যে একটা তো হলো জলবায়ু পরিবর্তনটা একটা আছে, যে সময় মতো বৃষ্টি না হওয়া, মানুষ সৃষ্ট বা আমরা যেটা করতে পারি চেঞ্জ করতে পারতাম সেটা হলো নাব্যতাটাকে ঠিক করা। ধরেন যেগুলো নদীতে ভরাট ড্রেজিংটা করা যেত, কিন্তু আমাদের মৎস্যের মন্ত্রণালয়ে সেই ক্যাপাসিটি নাই, সেই ব্যবস্থাই নাই। আমাকে যেতে হয় নৌ পরিবহনের কাছে, আর না হলে পানি সম্পদের কাছে। এখন ওদের তো নিজস্ব কাজ আছে, ওরা আমার ওই রুটেই যে ওরা ড্রেজিং করে দেবে এমন না হতে পারে। আর যেটা এখনো বলি না এবং ভয়াবহ, সেটা হলো পলিউশন। মানে আমাদের শিল্প কারখানাগুলো, আপনি মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জে যে কারখানাগুলো বানানো হয়েছে ওগুলোর কোনো ইটিপি নাই, এবং ওগুলোর পুরো দূষণটা যাচ্ছে মেঘনা নদীতে। এখন মেঘনা আপনি কি করে ইলিশ পাবেন বলেন? ইলিশ তো তার আগেই মরে যাচ্ছে। শুধু ইলিশ না, অন্য মাছও তো আমার ওখানে আছে, বুঝছেন? তো এটাই আছে। আমি একটা কথা যেটা বলছি কি, আমি যেটা জেনে আমি নিজেকে মানে ধন্য মনে করি যে এই তথ্যগুলো আমি এখন পাচ্ছি। যেমন ধরেন হাওরের মাছ সাথে বাউরের মাছের মিল নেই, হ্যাঁ। আপনি আবার ধরেন নদীর যে মাছ যেগুলো, তারপর সমুদ্রের মাছ, হ্যাঁ, প্রত্যেকটা এবং প্রজাতি অনুযায়ীও কিন্তু ওদের খাবারের ধরন, ওদের সিজনাল স্পনিং সিজন, ডিম পাড়ার সময়টা মোটামুটি কিছুটা আছে, যে বৈশাখ জ্যৈষ্ঠ মানে চৈত্রের পর থেকেই অনেক মাছ ডিম পাড়ে। ইলিশ ডিম পাড়ে আশ্বিন কার্তিকের সময়, বুঝছেন? তো এই জিনিসগুলো জেনে যদি আমি রক্ষা করতে না পারি, আপনাদেরকে অনুরোধ করবো ডিমওয়ালা মাছ খাওয়ার জন্য বেশি আবদার করবেন না। কিন্তু অনেক সব ডিম থেকে মানে বাচ্চা ফোটে না, অনেকগুলো খেতে পারবেন কিন্তু সিজন মেনে খাবেন। মানে ধরেন যখন নাকি ডিম পাড়ার সময় যে মাছ, ওই মাছটাকে বলে মা মাছ, বুঝছেন? আপনি কি কোনো গর্ভবতী মহিলাকে মেরে ফেলবেন? আপনি কোনো গর্ভবতী মহিলাকে কোনো ধরনের ক্ষতি করতে চাইবেন? তো সেইভাবে মাছের ব্যাপারেও এটা চিন্তা করা উচিত, যে যখন নাকি তার ডিম পাড়ার সময়, সে যখন
প্রজননের সময় সেই সময় তাকে কোনো ধরনের ডিস্টার্ব না করে। মৎস্য সপ্তাহে আমরা যে থিমটা দিয়েছে যে অভয়াশ্রম গড়ে তুলে দেশি মাছে দেশ ভরি, আমরা কিন্তু জাল ভরি বলিনি, কারণ এটা সারা দেশের জন্য দেশি মাছের প্রাপ্যতা বাড়বে। এবং এটা জানেন যে অভয়াশ্রম যদি করে ম্যানেজ করা যায়, এবং জেলেরা কিন্তু যারা সত্যিকার জেলে ওরা কিন্তু ব্যাপারটা বুঝে, ওরা কখনো ধরতে চায় না, ওরা কখনো মানে ছোট মাছ যে মাছটা মানে এখন বেড়ে ওঠে পোনা মাছ বা মা মাছ এগুলো কখনো ওরা ধরে না, কারণ এটা তো ওদেরই জীবিকা। আজকে যদি এটাকে রক্ষা করে এটা বড় হলে তো ওই মাছটা ধরে টাকা পাবে, বুঝছেন? মানে ওই কারণে ও ধরে না, মানে যদি অর্থনৈতিক কারণও ধরি, কিন্তু নীতিগত দিকটা ওরা মেনে চলে, বুঝছেন? সেজন্য আমি অভয়াশ্রমটা একটু বলতে চাই যে অভয়াশ্রমটা অবশ্যই এখন 669টা আছে আমাদের, কিন্তু আমার মনে হয় যে আরো আমরা 1-2 হাজার করতে পারি, এবং অনেক জায়গায় আমরা ছোট ছোট যদি অভয়াশ্রম করে ফেলি তাহলে কিন্তু মৌসুমে কিন্তু সবাই এখন দেশি মাছটা পাবে। এখন দেখেন রেশিওটা কিরকম জানেন, আমরা একটা মানে এটা যদিও আমরা আমাদের মন্ত্রণালয় থেকে অ্যালাউ করছি, সেটা হলো চাষ করা মাছ, মানে অ্যাকোয়াকালচার যেটা বলে। চাষ করা মাছের জন্য কি করতে হয়, আমাকে পোনা আনতে হয়, তারপর আমার আলগা খাদ্য দিতে হয়। সেই আলগা খাদ্যটা কিন্তু সবসময় নিরাপদ নাও হতে পারে, এবং এখানেও ক্লাইমেট চেঞ্জ বা যেটাই বলেন, এখানে আবার সূর্যের আলোটা একটা নির্দিষ্ট পরিমাণ না পেলে সেটাও আবার বড় হবে না। তো এখন সেটা কিন্তু 60% অফ টোটাল ফিশ প্রোডাকশন হয়ে গেছে। আর যেটা আমি আগে আহরণ করা মাছ যেটা পেতাম হাওর বাওর নদী নালা, ওগুলি প্রাকৃতিকভাবে ওগুলো 30% গিয়ে ঠেকছে, বাকিটা সমুদ্র থেকে পাই। এখন এইটা মানে যে কমে যাওয়া, এটা কিন্তু ভালো লক্ষণ না। এটা আরেকটা কারণ হলো যে কীটনাশক ব্যবহার হচ্ছে। কীটনাশক ধরেন হাওরে আপনার বড় মৌসুমে যখন শুকনো মৌসুম তখন দেদারসে কীটনাশক দিচ্ছে, তা আবার যখন পানি আসছে সেই কীটনাশকই মাছের ক্ষতি করছে। শুধু তাই না, আপনি দেখেন মানে যেখানে কৃষি কাজ হয় সেগুলো সব নদীর পাড়ে নালী জলাশয়ের কাছে, ওগুলো সবই কিন্তু কীটনাশকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমার গরু ছাগলেরও বিশাল ক্ষতি হচ্ছে। তো কাজে কীটনাশকটা একটা আমরা কিন্তু একটা জাতীয় কমিটি করেছি কীটনাশক মানে হাওরের জন্য, মানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণের জন্য। আমরা এখন দেখছি যেটা আসলে যে 1,18,000 বর্গ কিলোমিটার বলছেন, কিন্তু আমরা 40 মিটার বড় যে 400 মিটারের বেশি আমরা নিজেরাও যাইনি এবং জানিও না। আমি সেদিন মিটিংও আমি বলেছি যে আমাদের সমুদ্রের যে কত সম্পদ আছে সেটা আমরা জানিও না, এবং সেটা না জানার কতগুলো কারণ আছে যে আমাদের সেরকম ভেসেল নাই। আমাদের যে বড় বড় জাহাজ থাকার, সমুদ্র জাহাজ যেগুলো গবেষণাধর্মী জাহাজ, আমাদের মিন সন্ধানীটা আছে, কিন্তু সেটাও বেশি দূরেও যেতে পারে না এবং সব মৌসুমেও পারে না। আপনার তো মাছ তো এগেন মাছ কিন্তু খুবই রহস্যময় একটা প্রাণী, এবং তার এক এক মৌসুমে তার এক এক রকম তো কাজেই মাছের যে গতিবিধি সেটা কিন্তু ধরেন বর্ষাকালে কেমন, শীতকালে কেমন, সারা বছরেই কিন্তু আপনার জানার ব্যাপার আছে। আমরা এখন কেবল জানি একটা মৌসুমে। আরবি মানে একটা হলো ফ্রিটজো ন্যানসেন একটা আসলো, ওটা 21 তারিখে ফিরবে যে সেপ্টেম্বরে। ওদের সাথে এর মধ্যে আমাদের জুমে কথা হচ্ছে, আমরা দেখলাম যে বিশাল সমুদ্রের মাঝখানে ওরা সেদিনই ওরা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ বর্ডারে ঢুকেছে মাত্র। ফিরতেছে মানে কি না, ওই সমুদ্রের মাঝখানে কাজ করতেছে আর কি, জোনিংটা ওরা করতেছে। তো দেখে বোঝা, এবং সেদিন এত ঢেউ ছিল যে ওরা সারাদিন বমি করছে, মানে একদম নসিয়েটেড হয়ে গেছিল আর কি। তো এটা একটা খুব বড় কাজ হবে, কারণ এর মাধ্যমে আমরা এমনকি টুনা মাছ যেটা একটা বিশ্বে খুব বিখ্যাত একটা মাছ এবং বিশ্বে আমরা অনেক রপ্তানি করতে পারবো সেটা পাবো। আরও অনেক মাছ হয়তো এমন আছে সামুদ্রিক মাছ যেটা আমরা আমাদের খাদ্য অভ্যাসে নাই হয়তো, কিন্তু জাপানিরা বা চাইনিজরা এমনকি
ইউরোপীয় অনেক দেশে হয়তো ওরা খাবে। হ্যাঁ, আমাদের যেমন সি বিটটা আমরা কিন্তু যদি আসলে বেশি করে আহরণ করতে পারি, সেটাও যদি আমরা ওখানে ম্যারিটাইম কালচারও সম্ভব যদি করতে পারি, তাহলে কিন্তু জাপানিরা কিন্তু তাদের খাদ্যের কিন্তু এটা মোরকের মতো করে দেখেন না, ভাত সে ভাতের উপরে একটা লেয়ার থাকে, ওটা কিন্তু সিভিট দিয়ে করে তারা। তো এরকম জিনিসগুলো অনেক সম্ভব, এগুলো কিন্তু বড় একটা রপ্তানির একটা ক্ষেত্র হতে পারে। একদিক দিয়ে কর্পোরেটের কিছুটা ভূমিকাও আছে, তারা এই যে পজিটিভ ভূমিকা আছে, ওটা আবার অস্বীকার করা ঠিক হবে না। কিন্তু কথা হলো যে এই এই যে মনোপলি না হলে অলিগোপলি আছে আর কি, যে কয়েকটা মাত্র কোম্পানি হাতে রয়ে গেছে, আর এটা সবাই করতে পারছে না। তো সেখানে আমাদের চেষ্টা হলো যে একদিনের বাচ্চার যে দামটা, ওটা যেন আমরা সরকারিভাবে নির্ধারণ করতে পারি। আমাদের হ্যাচারি আছে, কিন্তু অত তো সাপ্লাই দেওয়ার মতো আমাদেরও ক্ষমতা এখনো হয়নি। তো আমাদের হ্যাচারিটাকেও যদি আর একটু বাড়াতে পারি। আর একটা হিসাব করে আমরা দেখছি যে খাদ্য, তারপরে একদিনের বাচ্চা এবং ভ্যাকসিন, এইসব জিনিসগুলো যদি ভ্যাকসিনটাও সরকার যদি ঠিক মতো দিয়ে দেয়, হ্যাঁ, মানে বিনা পয়সায় যদি ক্ষুদ্র খামারিদেরকে আমরা দিতে পারতাম এবং অন্য সুবিধা দিতে পারতাম, খাদ্যের দামটা যদি কমাতে পারতাম, কারণ 70% খরচ কিন্তু ওদিকেই চলে যায়, খাদ্যের কারণে দাম বেড়ে যায়। ভ্যাকসিনেশনটাও আমি কিন্তু বেশি গুরুত্ব দিতে চাই যে মানে শুধু পোলট্রি না, আপনার পুরো প্রাণী সম্পদের বড় কাজ আমাদের মানে মন্ত্রণালয়ের হিসেবে বড় কাজ দেখতে চাই রোগ প্রতিরোধের ক্ষেত্রে। যদি আমরা পশু পাখির রোগটাকে নির্মূল করতে পারি, তাহলে বাংলাদেশে কিন্তু বিশাল বিপ্লব ঘটানো সম্ভব, বুঝছেন? সেজন্য ভ্যাকসিনটাকে আমরা এখন তো আমদানি করতে গিয়ে দাম বেশি দিতে হয়, তারপর এটা প্রাইভেট সেক্টরে আছে, সরকার যতগুলো দিচ্ছে সবগুলো পাওয়া যাচ্ছে না, ও মানে কম দামে দিলেও কিন্তু অত সংখ্যায় নাই। এটা যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি, আমাদের একটা এখন নতুন পরিকল্পনা হচ্ছে যে আমরা ভ্যাকসিনটা নিজেরা উৎপাদন করব, বুঝছেন? সেই উৎপাদনটা আমরা, সেই সক্ষমতাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু গবাদি পশু, কারণ আমি পোলট্রি থেকে গরু ছাগল যদি যায়, যেমন ধরেন গরুতে LSD যে রোগটা হয়, তারপর FMD যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটা হয়, তারপর লাম্পি স্কিনটা, এবারেও যেমন কোরবানির পরে অনেকে বলছে যে প্রায় 25% নাকি চামড়া নষ্ট হয়েছে LSDর কারণে। এখন LSD ওয়ালা গরু হাটে যায়নি, এটা শিওর, কিন্তু আগের কারণে তারা পেয়েছে কিনা চামড়া ব্যবসায়ীরা এটা বলছে, কিন্তু আমরা চেষ্টা করছি যে LSD মুক্ত করতে। এবং যেহেতু আমাদের প্রায় 7-8 লাখ খামারিরা সারা দেশে কোরবানির জন্য বিশেষ করে গরু ছাগল পালে, এবং তাদের এটা একটা বাৎসরিক একটা বড় আয়ের জায়গা, সেই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে, এবং সেখানে আমি রোগমুক্ত যেন অবশ্যই পাই। আমাদের একটা ভালো খবর হচ্ছে যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজের যে ভ্যাকসিনটা আমরা আনতে পেরেছি, সেটা 4টা জেলাকে কেন্দ্র করে আমরা দিচ্ছি, ওগুলিকে একেবারে ওখানে 100% সব গরুকে দিয়ে দেওয়া হবে। তাহলে যেটা হবে যে এবং ওখানে এমন রেকর্ড রাখা হচ্ছে যে ওখান থেকে যে গরু হয়তো ভ্যাকসিন নিয়ে একটা ডোজ নিয়ে তার নেক্সট ডোজটা আরেক বছর পরে নিতে হবে, সে যদি চলে যায় অসুবিধা নেই, কিন্তু কোনো নতুন গরু যদি ঢোকে তাকে সাথে সাথে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। তো তার মানে আমরা যদি কোনো এলাকাকে FMD ফ্রি ঘোষণা করতে পারি আগামী 1-2 বছরের মধ্যে, তাহলে কিন্তু আমাদের রপ্তানির সম্ভাবনা বেড়ে যাবে। বিশেষ করে সৌদি আরবের মতো দেশরা আমাদের থেকে নিতে চাচ্ছে। আমরাই তো মাংস পাচ্ছি না 800 টাকা কেজি, 750। 800 টাকা এত বেশি কেন আপনারা ইয়ে করছেন? না না, কম মনে করছি না। আপনারা এরকম করার কারণে আপনারা বরং বলবেন যে খরচটাকে কেমন করে কমাতে পারে না, কিন্তু কথা হলো কি, প্রতিদিন তো গরুর মাংস কি মানুষ খায়? এবং প্রতিদিন কি খাওয়া উচিত? তাও উচিত না।
হ্যাঁ, এটা স্বাস্থ্যগতভাবেও কেউ রেকমেন্ড করবে না। আপনার মাংসের বৈচিত্র্য বাড়ে। আমাদের কিন্তু ধরেন মহিষ পালনটাও কিন্তু একটা অনেক সম্ভাবনাময় একটা জায়গা। তো আমরা যদি মাংসের যে তালিকা তার মধ্যে গরু, ছাগল, ভেড়া, হ্যাঁ, মহিষ, এগুলোর মাংস যদি ডাইভার্সিফাই করি তাহলে কিন্তু ওভারঅল অ্যাভারেজের দাম কমবে। আমি বাংলাদেশকে দেখাতে চাই যে আমাদের সারা বাংলাদেশে যে ছড়িয়ে ছিটিয়ে আছেন যে ক্ষুদ্র খামারিরা, এবং আমাদের গরু ছাগল কারা পালে? মহিলারা পালে, বুঝছেন? সেগুলিকে রোগমুক্ত। আপনি যত কথাই বলেন ব্রাহ্ম মাংস কিন্তু মজা না। হ্যাঁ, আপনার দেশি গরুর মাংস যে আপনি কোরবানিতে খুব আনন্দ করে যে গরু মাংস, ওটা তো ব্রাহ্মা না, বুঝছেন, মাঝারি আকারের বা ওগুলো। তো সেগুলোকে মোট কথা হলো আমাদেরকে রোগমুক্ত, সুস্থ, আরেকটু আমরা যদি ওদেরকে একটু সবল করতে পারি, এই দেশীয় জাতের মানে গরু, আমাদের অনেকগুলো কিন্তু দেশীয় জাত আছে, যেমন রেড চিটাগনিয়ান আছে, নর্থ বেঙ্গল গ্রে আছে, তারপর মীর কাদেম আছে মুন্সিগঞ্জের। হ্যাঁ, এই যে নানা জাতের আছে, আমরা আমরা এই সম্পদ কেন বাড়াবো না? আমার মনে হয় যে পরিস্থিতি, আমরা যদি পরিবেশ সুন্দর করতে পারি, কাজের পরিবেশ সুন্দর করতে পারি। আমার অ্যাটিটিউডটা হলো যে আমরা কোনো এককভাবে কোনো ব্যক্তি কারণে কোনো নেগেটিভ হোক এটা চাই না। এই জন্য আমি টিম ডেভেলপমেন্টের পক্ষে, বুঝছেন? যে কোনো কাজই করব আমরা টিমে করব, একে অপরের কাজ সম্পর্কে সবাই জানবো। তাতে করে কারো কারণে যদি এটা বাধাগ্রস্ত হয় বা অন্যরকম হয়, সেটা ধরা পড়বে। আমার আমার অ্যাটিটিউডটা হলো টিমে খারাপ কাজ করা, টিমে করা, ঐক্যবদ্ধভাবে করা এবং পরস্পরকে আস্থায় রেখে করা। তাহলে তারপরও হলে সেটা কিছু করার নাই। আমি মনে করি বাংলাদেশ খুবই সুন্দর দেশ একটা, হ্যাঁ, খুবই সুন্দর দেশ। এদেশের মানুষগুলো খুব ভালো। তো আমরা প্রত্যেকে একটা সুস্থ, আমি একটা সুস্থ জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারি কিনা, কারণ আমার আগামী প্রজন্মকে আমার প্রাণ বৈচিত্র্য নির্ভর একটা খাদ্য ব্যবস্থাপনা, হ্যাঁ, মানে আমি কোনো ইন্ডাস্ট্রিয়াল মনোকালচারমূলক খাদ্য ব্যবস্থাপনা দিয়ে জাতি গঠন করতে চাই না। আমরা যে তরুণদেরকে যেভাবে দেখছি এবার রাস্তায় নেমে গেছে, তারা তারা এবার করছে ধরেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু এরপরে প্রকৃতির ধ্বংসের বিরুদ্ধে যেন তারা নামে। প্রকৃতিকে রক্ষা করতে হবে, আমি ওইভাবে আগাতে চাই আর কি। আপনার এই মন্ত্রণালয়কে দেখে কোন কাজটা করে আপনি নিজেকে খুবই প্রশান্তি বোধ করতেছেন, ভালো লাগছে, আর কোনটা এখন করতে পারতেছেন না? এটা বললেন, এটা এখন একটা করে, হ্যাঁ, মানে যেমন আমি জল যার জলাতার আপনার প্রশ্ন ছিল, ওই জায়গায় গিয়ে যখন একেবারে, যেমন এবার আমাদের একটুখানি শেয়ার করি, যেমন আমরা যখন মৎস্য সপ্তাহ করলাম তখন যে পদক দেওয়ার যে তালিকা ছিল, ওখানে কিন্তু প্রান্তিক কোনো জেলের নাম মানে ক্যাটাগরি ছিল না। আমরা বললাম যে এই ক্যাটাগরি না থাকলে আমরা এই পদকই দেব না, বুঝছেন? এবং আমাদের ওটা করতে গিয়ে আমাদের 2 সপ্তাহ বেশি সময় লাগলো সিদ্ধান্ত নিতে, খুঁজতে হলো। খুঁজে পেলামও, খুব সহজেই পেলাম। এবং কোনো কোনো পত্রিকা তাদের ব্যাপারে নিউজও করেছে, যেমন প্রথম আলো, এবং ওদের ইন্টারভিউ পড়ে তো আমি আরো মুগ্ধ, মানে তখন একরকম মুগ্ধ হয়েছে, কিন্তু আরো মুগ্ধ। এই জায়গাগুলো পৌঁছাতে পেরে একটু শান্তি। মানে এগুলো ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে কি পাকিস্তান আমল থেকে হয়ে আসছে, কখন থেকে হয়ে গেছে, পুরো ব্যুরোক্রেসির মধ্যে, ইভেন মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা যে হায়ারার্কি ভাগ করা আছে, কোনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কোনটা কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং কোনটাতে বাজেট বরাদ্দ বেশি হবে, কোনটাতে কি গুরুত্ব পাবে, এই বৈষম্যমূলক ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। এবং এটা এককভাবে কোনো একটা রিজিমের দোষ না, এটা এমনভাবে চলে আসছে, এটাকে একেবারে, এটাও একটা ফ্যাসিবাদী সিস্টেম হয়ে আছে, এটাকে ধারাবাহিকতায় চলে আসছে। আপনার কোনো প্রস্তাবনা দিয়েছিলেন উপদেষ্টা পরিষদে? না, এটা দেবো, এটা এত তাড়াতাড়ি দিতে পারবো না, কিন্তু এটার একটা পদ্ধতি আমি নিজে আবিষ্কার করতে চাচ্ছি। সেটা হলো মন্ত্রণালয়ের কাজকে গুরুত্বপূর্ণ করে তোলা, মন্ত্রণালয়কে আরেকটু ভিজিবল করে তোলা, মন্ত্রণালয়ের কাজগুলোর সাথে যারা জড়িত তাদেরকেও আরেকটু প্রকাশ্যে নিয়ে আসা।
তাহলেই সবাই জানবে যে এটার প্রয়োজন আছে। আমি চাই যে ড্রেজিং ফ্যাসিলিটির জন্য আমার একটা বরাদ্দ থাকুক। আমি যেখানে এখন হাওড়ে গিয়ে আমি সেদিন এই যে ইটনা মিঠামই ওই রাস্তাটার জন্য গেছিলাম, সবে দেখলাম শুক্র শনিবার মানে গেছে। হ্যাঁ গেছিলাম, ওই সময় গিয়ে তো ওইটা যে করার জন্য যে কাজটা, ওখানে গিয়ে দেখলাম যে অনেকগুলো হাওর এখন মাত্র 3 ফিট পানি আছে, না 3 ফিট পানি কমে গেছে। এবার 3 ফিট পানি কমে যাওয়া মানে কত বুঝছেন? তার মানে এই হাওরে ইয়ে থাকবে না। তো এইসব জায়গায় অনেক জায়গায় দেখছি চর উঠছে, তো সেখানে আমি বলতে পারতাম যে মৎস্য অধিদপ্তরকে কালকে আপনারা ড্রেজিং করেন, সেটা আমি বলতে পারছি না। কাজে মন্ত্রণালয় নিজস্ব কাজ করার সক্ষমতা বাড়াতে হলে আমাকে আমার টাকা লাগবে, বাজেট লাগবে, এবং সেটা এবং আমাদের অনেকগুলো জানেন ভবন টবন এমন পড়ে আছে। আপনি যদি বিএফআরআইতে যান বা বিএফডিসি আমাদেরকে নিয়ে যান, ল্যান্ডিং ভালো সেন্টার গুলো যান, তাহলে আমরা তাহলে দেখবেন যে সেই 60-এর দশকে করা, 70-এর দশকে করা, হয়তো জাপানি সহায়তা করা হয়েছিল, তারপর টাকা নেই, একটা মেইনটেনেন্সের টাকা নেই। আজ ওই যে কৃষির মতো মৎস্য প্রাণীতেও সুযোগ সুবিধার বিদ্যুৎ বিল বিশেষ করে খামারিতে, সেটা আপনার কোন পর্যায়ে আপনি নিয়ে গেছে? আমরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে শুনানির অপেক্ষা আছে। শুনানি করে তারা একটা রেট ধার্য করবে, সেটা হলে, এবং সেটা দ্রুত হোক, এটাই আমি চাই। সেই রেটটা কি কৃষির মতো হবে না? কৃষির সমান শিল্প, মানে ওখানে খালি যে যেখানে সেচ লেখা আছে সেখানে খামার আর কি, প্রাণী সম্পদ আর মৎস্য খামার লিখে দিলে হয়ে যাবে, ও, আর কিছু বেশি কিছু করতে হবে না, তাদেরকে যুক্ত করতে হবে। একটা যুক্ত করতে হবে।